আজ আমরা কোষে দেখি 5.7 এর কিছু অঙ্ক করব। আমাদের স্কুলের পাশে বইয়ের দোকান থেকে আমার বন্ধু রীতা 34 টাকায় 5টি পেন ও 3টি পেন্সিল কিনেছে, কিন্তু সুমিত ওই একই দোকান থেকে একই দামে 60টি পেন ও 6টি পেন্সিল 53 টাকায় কিনেছে। আমি সহ সমীকরণ গঠন করে প্রতিটি পেন ও পেন্সিলের দাম হিসাব করে লিখি। তাহলে 34 টাকায় 5টি পেন 3টি পেন্সিল, ঠিক আছে। আর 60টি পেন 6টি পেন্সিল কিনেছে 53 টাকায়। তাহলে প্রথমে সহ সমীকরণ গঠন করি। তাহলে প্রথমে লিখব, ধরি একটি পেনের দাম x টাকা। ধরি একটি পেন্সিলের দাম y টাকা। তাহলে 34 টাকায় 5টি পেন ও 3টি পেন্সিল, তাহলে 5টি পেনের দাম হবে 5x টাকা, আর 3টি পেন্সিলের দাম হবে 3y টাকা। সুতরাং 5x প্লাস 3y ইকুয়াল টু 34। ঠিক আছে, এটা হবে প্রথম সমীকরণ। আচ্ছা, দ্বিতীয় সমীকরণ, 60টি পেন ও 6টি পেন্সিল। 60টি পেনের দাম হবে 7x প্লাস 6টি পেন্সিল হবে 6y ইকুয়াল টু 53। এটা হবে দ্বিতীয় সমীকরণ। ঠিক আছে, তাহলে এই দুটো সহ সমীকরণ হয়ে গেল। এবার প্রতিটি পেন ও পেন্সিলের দাম বের করতে হবে। তাহলে এই দুটো সমীকরণ সমাধান করলেই আমরা পেয়ে যাব পেন ও পেন্সিলের দাম। তাহলে এটা আমরা যে কোনো পদ্ধতিতে, আমরা যতগুলো পদ্ধতি করেছি তার যে কোনো একটি প্রয়োগ করলেই এটা সমাধান করতে পারবো। ঠিক আছে, তা আমরা অপনয়ন পদ্ধতিতে করে নিই। তাহলে অপনয়ন পদ্ধতিতে করতে গেলে 1 নং সমীকরণকে 7 দিয়ে আর 2 নং সমীকরণকে 5 দিয়ে গুণ করে পাই। এটা করলে কি হবে, x চলটি অপনীত হয়ে যাবে। তাহলে 7 দিয়ে গুণ করলে 35 প্লাস 35x প্লাস 21y ইকুয়াল টু 7 দিয়ে গুণ করলে 238, আর নিচে হবে 35x প্লাস 5 দিয়ে গুণ হবে দ্বিতীয় সমীকরণ, প্লাস 30y ইকুয়াল টু 5 দিয়ে গুণ করলে হবে 265। বিয়োগ করে দিই, বিয়োগ করলে এটা শূন্য হয়ে যাচ্ছে, এখানে হবে -9y, এখানে হবে -27। তাহলে y ইকুয়াল টু -27 ডিভাইডেড বাই -9 ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 3। তাহলে আমরা পেন্সিলের দাম পেয়ে গেলাম। এবার পেনের দাম কিভাবে পাবো, এই y এর মানটা 1 নং সমীকরণে যদি বসিয়ে দিই, 5x প্লাস 3y ইকুয়াল টু 34। তাহলে 5x প্লাস 3 ইন্টু 3 ইকুয়াল টু 34, 5x প্লাস 9 ইকুয়াল টু 34, বা 5x ইকুয়াল টু 34 মাইনাস 9, 5x ইকুয়াল টু 25, x ইকুয়াল টু 25 বাই 5, সো x ইকুয়াল টু 5। ঠিক আছে, x ইকুয়াল টু 5। তাহলে পেনের দাম কত হলো, পেনের দাম 5 টাকা, পেন্সিলের দাম 3 টাকা একটি। আচ্ছা, দ্বিতীয় সমীকরণে বসিয়ে দেখি, যদি 5 হয় x এর মান, 5 7 35,
3 6 18, 35 আর 18 53 মিলে যাচ্ছে। আর এখানে 25 প্লাস 9 34। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, একটি পেনের দাম 5 টাকা, একটি পেন্সিলের দাম 3 টাকা। ঠিক আছে, এবার দ্বিতীয় অঙ্কে যাই। আমার বন্ধু আয়েশা ও রফিকের ওজন একত্রে 85 কিগ্রা। আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/9 অংশের সমান হলে সহ সমীকরণ গঠন করে তাদের পৃথকভাবে ওজন হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে এটা আমরা করছি। তাহলে ধরি আয়েশার ওজন x কিগ্রা, ধরি রফিকের ওজন y কিগ্রা। তাহলে বা শর্তানুসারে আমরা লিখতে পারি এটা, বা প্রশ্নানুসারে x প্লাস y ইকুয়াল টু 85। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এবার আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/9 অংশের সমান। তাহলে আয়েশার ওজনের অর্ধেক কত হবে, x/2। তার অর্ধেক হবে রফিকের ওজন কত, y, তার ওজনের 4/9 সমান। এইটা আমরা পেয়ে গেলাম দ্বিতীয় একটা সমীকরণ। ঠিক আছে, তো এটাকে আমরা আরেকটু ভাঙিয়ে নিচ্ছি। x/2 ইকুয়াল টু 4y/9, 9x ইকুয়াল টু 8y, বা 9x মাইনাস 8y ইকুয়াল টু 0। এইটা হবে সমীকরণ নম্বর 3। তাহলে আমরা যদি সমীকরণ 3 আর 1 মধ্যে সমাধান বের করি, সমীকরণ 3 আর 1 যদি সমাধান করি, তাহলে আমরা আয়েশার আর রফিকের ওজন পেয়ে যাব। আচ্ছা, এখানে 1 নং সমীকরণ বোঝা যাচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 85। যদি অপনয়ন পদ্ধতিতে করি, প্রথম সমীকরণকে 9 দিয়ে গুণ করব, আর এখানে 9x মাইনাস 8y আছে, তাহলে x চলটি অপনীত হয়ে যাবে প্রথম থেকে তৃতীয় সমীকরণকে বিয়োগ করলে। ঠিক আছে, তাহলে আমরা 1 নং ইন্টু 9 মাইনাস 2 নং ইন্টু 1 করলেই হয়ে যাবে। তাহলে 9x প্লাস 9y ইকুয়াল টু 85কে 9 দিয়ে গুণ করব, 765। নিচে যা আছে তাই লিখে দেব, মাইনাস 8y ইকুয়াল টু 0। বিয়োগ যদি করি, এটা 0 হয়ে যাচ্ছে, এটা হবে 17y ইকুয়াল টু 765। So y equal to 768 divided by 17। তাহলে এটাকে ভাগ করলে হবে 4, 68 নয় 65 ছিল, 765 উপরে হবে 765 ডিভাইডেড বাই 17, 17। ঠিক আছে, এটাকে দিয়ে ভাগ করলে হবে 413 68, 8 5 45। তো y এর মান হচ্ছে 45। আমরা রফিকের বয়স পেয়ে গেলাম 45। এবার আয়েশার বয়স কিভাবে লিখব?
প্রথম সমীকরণে 45 বসিয়ে দিই, x plus y equal to 85, x plus 45 equal to 85, x equal to 85 minus 45 equal to 40, x equal to 40। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি আয়েশার বয়স 40 বছর আর রফিকের বয়স 45 বছর। দ্বিতীয় সমীকরণ থেকেও দেখো, আয়েশার বয়সের অর্ধেক মানে 40-এর অর্ধেক হচ্ছে 20, আর এর বয়সের 4/9 সমান। তাহলে এখানে যদি 45 বসাই, 45কে 9 দিয়ে কাটলে 5, তো 5 গুণ 4 করলে 20, মিলে যাচ্ছে বাঁ দিক ডান দিক। ঠিক আছে, এটা গেল 2 নম্বর। আমার কাকাবাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। সহ সমীকরণ গঠন করে তাদের বর্তমান বয়স পৃথকভাবে হিসাব করে লিখি। তাহলে ধরি কাকাবাবুর বর্তমান বয়স x বছর, ধরি আমার বোনের বর্তমান বয়স y বছর, শর্তানুসারে বা প্রশ্নানুসারে। আমার বোনের কাকাবাবুর বর্তমান বয়স বোনের বয়সের দ্বিগুণ মানে x equal to 2 into y, x equal to 2y। এখান থেকে লিখতে পারি x minus 2y equal to 0। এইটা একটা সমীকরণ। আর আবার বলেছে 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। তাহলে 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স কত ছিল? 10 বছর আগে কাকাবাবুর বয়স ছিল x minus 10 বছর। 10 বছর আগে বোনের বয়স ছিল y minus 10 বছর। তাহলে 10 বছর আগে কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। তাহলে x minus 10 equal to 3 into y minus 10। তাহলে বা x minus 10 equal to, এটা লিখি শর্তানুসারে, 3y minus 30 বা x minus 3y equal to minus plus 10 minus 30 বা x minus 3y equal to minus 20। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরছি। 1 আর 2 এর সমাধান করলে আমরা কাকাবাবুর বয়স আর বোনের বয়স পেয়ে যাব। তো আমরা এখন এটাকে একটু অন্য পদ্ধতিতে করি, তুলনামূলক পদ্ধতিতে এর সমাধান করছি, এই দুটো সমীকরণের সমাধান। ঠিক আছে।
তো প্রথম সমীকরণ থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু এক্স মাইনাস 2y ইকুয়াল টু 0 ছিল, তাহলে x ইকুয়াল টু 2y, এটা হবে 3 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় সমীকরণ পেয়েছি x মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 20, তো x ইকুয়াল টু 3y মাইনাস 20, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এবার 3 আর 4 নম্বর সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে আমরা কি হবে, বাম পক্ষে x আছে, এখানেও বাম পক্ষে x আছে, ডান দিকে 2y, এখানে ডান দিকে 3y মাইনাস 20, তাহলে 3 ও 4 নং তুলনা করে পাই 2y ইকুয়াল টু 3y মাইনাস 20, 2y minus 3y equal to minus 20, so minus y equal to minus 20, so y equal to 20, so আমরা বোনের বয়স পেয়ে গেলাম 20। এবার এখান থেকে y এর মানটা যদি আমরা 1 নং সমীকরণেই বসিয়ে দিই, x minus 2y equal to 0, x minus 2 into y হচ্ছে 20, so x equal to 40, ঠিক আছে, x equal to 40, তাহলে আমরা কি পাবো, কাকা বাবুর বর্তমান বয়স 40 বছর, কাকা বাবুর বর্তমান বয়স 40 বছর, বোনের বর্তমান বয়স 20 বছর, y এর মান, ঠিক আছে। এবার 10 বছর আগে কাকা বাবুর বয়স ছিল 30, বোনের বয়স ছিল 10, তাহলে 3 গুণ ছিল, ঠিক আছে, মিলে গেল। আমাদের গ্রামের দেবকুমার কাকু 590 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার ও 10 টাকার মোট 70 খানা নোট পেয়ে থাকেন তবে তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার নোট ও কতগুলি 10 টাকার নোট পেলেন হিসাব করে দেখি। তাহলে 5 টাকার নোট আর 10 টাকার নোট মিলে হয়েছে 590 টাকা, ঠিক আছে, নোট মিলে মোট টাকার পরিমাণ হয়েছে 590 টাকা, এবং 5 টাকার নোট আর 10 টাকার নোট মিলে মোট নোটের সংখ্যা 70, নোটের সংখ্যা 70, এবং সেই 70টি নোটের মধ্যে 5 টাকারও নোট রয়েছে, 10 টাকারও নোট রয়েছে। আমরা যদি সেটাকে তার মূল্য দেখি, সেই মূল্য হচ্ছে, নোটের মূল্য হচ্ছে 70টি নোট, যার মধ্যে 5 টাকার নোট 10 টাকার নোটও রয়েছে, সেই মূল্য হচ্ছে 590 টাকা। তাহলে আমরা প্রথমে লিখি, ধরি পাঁচ টাকার নোটের সংখ্যা x, ধরি 10 টাকার নোটের সংখ্যা y। তাহলে প্রশ্নানুসারেও লিখি বা শর্তানুসারে, প্রশ্নানুসারে লিখছি x প্লাস y ইকুয়াল টু 70, কারণ 5 টাকার নোটের সংখ্যা আর 10 টাকার নোটের সংখ্যা মিলে মোট নোটের সংখ্যা হলো 70, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আচ্ছা, 5 টাকার নোটায় রয়েছে xটি, তাহলে যদি একটি 5 টাকার নোটের মূল্য হচ্ছে 5 টাকা, তাহলে x সংখ্যক 5 টাকার নোটের মূল্য কত হবে, 5x, আর y সংখ্যক 10 টাকার নোটের মূল্য হবে 10y, ঠিক আছে, 10y আর 5x, আর তাহলে মোট মূল্য হয়েছে 590, 5 টাকার নোটের মূল্য
আর 10 টাকার নোটের মূল্য মিলে মোট যে মূল্য হয়েছে সেটা হচ্ছে 590 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 5x প্লাস 10y ইকুয়াল টু 590। এটা হচ্ছে 2 নং সমীকরণ। আচ্ছা, এবার একেও আমরা তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি। তাহলে প্রথমে ছিল x প্লাস ওয়াই ইকুয়াল টু 70, তো x ইকুয়াল টু 70 মাইনাস ওয়াই, এটা 3 নম্বর সমীকরণ। আবার দ্বিতীয় সমীকরণ থেকে পেয়েছি 5x প্লাস 10y ইকুয়াল টু 590, তাহলে 5x ইকুয়াল টু 590 মাইনাস 10y, x ইকুয়াল টু 590 মাইনাস 10y বাই 5, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এবার 3 আর 4 যদি তুলনা করি, 3 নং ও 4 নং তুলনা করে পাই। তাহলে 70 মাইনাস ওয়াই ইকুয়াল টু 590 মাইনাস 10y বাই 5, গুণ করে দিচ্ছি, 5 7 35 মানে 350 মাইনাস 5y ইকুয়াল টু 590 মাইনাস 10y, ওয়াইটাকে বাঁ দিকে নিচ্ছি, 10y মাইনাস 5y ইকুয়াল টু 590 মাইনাস 350। ঠিক আছে, তাহলে এখানে হবে বাঁ দিকে 5y ইকুয়াল টু 240, 5y ইকুয়াল টু 240 হবে, বা 5y ইকুয়াল টু 240, y ইকুয়াল টু 240 ডিভাইডেড বাই 5, y ইকুয়াল টু 48। তাহলে 10 টাকার নোটের সংখ্যা 48টি। আচ্ছা, আবার x প্লাস ওয়াই রয়েছে 70, প্রথম সমীকরণ থেকেই তো পেয়েছি। তাহলে x প্লাস 48 ইকুয়াল টু 70, x ইকুয়াল টু 70 মাইনাস 48, x ইকুয়াল টু 22। তাহলে 5 টাকার নোটের সংখ্যা 22 আর 10 টাকার নোটের সংখ্যা 48। আচ্ছা, আমরা একটু মিলিয়ে দেখি। তো এটা 48 আর এটা 22, 70 তো হবেই। এখানে যদি করি 10 টাকার নোটের সংখ্যা 48টি, তাহলে 10 ইন্টু 48, তাহলে মোট মূল্য হবে কত টাকা হবে? 10 টাকার নোটের মূল্য হবে 480, আর 5 টাকার নোট রয়েছে 22টি, তাহলে 22 ইন্টু 5, 22 ইন্টু 5 মানে 110, তাহলে 110 এদিকে 480, 110 আর 480 যোগ করলে 590। ঠিক আছে, তাহলে মিলে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 5 টাকার নোটের সংখ্যা 22, 10 টাকার নোটের সংখ্যা 48। আচ্ছা, এবার পরের অঙ্কটি দেখি। আমি স্কুলের ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা 5 বেশি, এবং লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করি তবে ভগ্নাংশটি 3/4 হবে। সহ সমীকরণ গঠন করি ও সমাধান করে প্রকৃত ভগ্নাংশটি লিখি। ঠিক আছে, তাহলে আমরা ধরি ভগ্নাংশের লব x, ধরি ভগ্নাংশের হর y, তাহলে ভগ্নাংশটি কি হবে? ভগ্নাংশটি হবে x বাই y, লব উপরে হর নিচে, এটা হবে ভগ্নাংশ। আবার বলেছে
যার হরটি লব অপেক্ষা 5 বেশি, হর মানে ওয়াই, তাহলে হরটি লব অপেক্ষা 5 বেশি, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 5। ঠিক আছে, এটাই শর্তানুসারে এটাই হবে। এটা একটা সমীকরণ, হরটি লব অপেক্ষা 5 বেশি এবং লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করি তবে ভগ্নাংশটি 3/4 হবে। তাহলে ভগ্নাংশটি কি হয়, x/y হচ্ছে আসলে ভগ্নাংশটি, তাই ভগ্নাংশের লব ও হরের উভয়ের সঙ্গেই যদি আমি 3 যোগ করি তাহলে 3 উপরে লবের সাথেও 3 যোগ করব আর হরের সাথেও 3 যোগ করব ভগ্নাংশটির, তাহলে ভগ্নাংশটি কি দাঁড়াবে, তাহলে গিয়ে ভগ্নাংশটি দাঁড়াবে 3/4। ঠিক আছে, লবের সাথে বলছে লব ও হরের সাথে যদি 3 যোগ করি ভগ্নাংশটি হবে 3/4, তাহলে x প্লাস 3, ভগ্নাংশটি অ্যাকচুয়ালি x/y, তাহলে x প্লাস 3 আর y প্লাস 3 ইকুয়াল টু 3/4। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ তো পেয়েছি, হরটি লবের থেকে 5 বেশি। আচ্ছা, 2 নম্বর সমীকরণটিকে আমরা একটু চেঞ্জ করছি, আরো সহজ করে নিচ্ছি। তাহলে এখানে কি করব, 4 এর সাথে এদিকে উপরে গুণ করব, 3 এর সাথে এদিকে নিচে গুণ করব। তাহলে 4x প্লাস 12 ইকুয়াল টু 3y প্লাস 9, বা 4x মাইনাস 3y ইকুয়াল টু 9 মাইনাস 12, বা 4x মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 3। এটাকে 3 নম্বর ধরছি সমীকরণ। ঠিক আছে, এবার 3 আর 1 এর সমাধান করে ফেললেই আমাদের লব আর ভগ্নাংশটি আমরা পেয়ে যাব। তো এটাকে সমাধানটা আমরা কিভাবে করতে পারি, আচ্ছা আমরা এই 3 নম্বর সমীকরণটিকে ওই একই তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি, কিন্তু এবার আমরা y এর মানটি তুলনা করতে পারি। ঠিক আছে, যেহেতু এখানে দেওয়া, যেমন আমরা আগের অঙ্কেটা x এর তুলনা করলাম, উভয় পক্ষে x এর মান সমান করে তার সমাধান করলাম। এবার এইখানে দেখো y ইকুয়াল টু x প্লাস 5 দেওয়াই রয়েছে। ঠিক আছে, বা এইটার থেকে আমরা এবার দ্বিতীয় সমীকরণের থেকেও আমরা বাঁ দিকে যদি শুধু y কে রাখি তারপরে ডান দিকে x কে নিয়ে যাই, তাহলে y এর মানের তুলনা করলে আমরা এর সমাধান করতে পারবো। তাহলে এখানে 4x মাইনাস 3y লিখেছি, তাহলে এখান থেকে মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 3 মাইনাস 4x, বা এখান থেকে y ইকুয়াল টু মাইনাস 3 মাইনাস 4x বাই মাইনাস 3। আচ্ছা, y ইকুয়াল টু উপরে যদি মাইনাস 3 কমন নেই, 3 প্লাস 4x, নিচে হবে মাইনাস 3, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে y ইকুয়াল টু হবে 3 প্লাস 4x। এটাকে আমরা 4 লিখে দিচ্ছি। এবার 1 ও 4, 1 নং ও 4 নং তুলনা করে পাই, তুলনামূলক পদ্ধতিতেই সমাধান করব। তো 1 নম্বর তো ছিল y ইকুয়াল টু এক্স প্লাস 5y, এটা প্রথমেই আমরা বের করেছি। আর দ্বিতীয় সমীকরণ এটা ছিল, এইটার থেকে আমরা এইটা পেলাম। এবার যদি তুলনা করি তাহলে 1 ও 4 তুলনা করলে x প্লাস 5 এদিকে হবে 3 প্লাস 4x বাই 3, গুণ করলে হবে 3x প্লাস 15 ইকুয়াল টু 3 প্লাস 4x। এটাকে যদি বাঁ দিকে নেই, 3x মাইনাস 4x ইকুয়াল টু 3 মাইনাস 15, সো মাইনাস x ইকুয়াল টু মাইনাস 12, x ইকুয়াল টু 12। ঠিক আছে, আর y হবে, এবার 1 নং সমীকরণ থেকে যদি বসিয়ে দিই তাহলে y হবে 12 প্লাস 5 ইকুয়াল টু 17। তাহলে ভগ্নাংশটি কি হবে, ভগ্নাংশটি হবে x/y মানে 12/17। দেখো দ্বিতীয় সমীকরণের সাথে কিভাবে মিল পাবো, 12 এর সাথে এখানে 12 ছিল,
এক্স বাই ওয়াই, এক্স যদি 12 হয় এটা 17 হয়, 12-এর সাথে 3 যোগ করলে 15, আর 17-র সাথে 3 যোগ করলে 20, 15 আর 20-কে আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে 3/4ই হবে। ঠিক আছে, মিলে যাচ্ছে দ্বিতীয় সমীকরণ। তাহলে ভগ্নাংশটি আসলে কি হবে? ভগ্নাংশটি হবে 12/17।